নমস্কার, টিম স্কেয়ার চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমরা টিম স্কেয়ার চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছি লেখক অনিক চক্রবর্তীর কলমে একটি গ্রাম বাংলার ভৌতিক কাহিনী, মধ্যরাতের ট্রেন। আজকের গল্প পাঠে সৌরভ রায় ও অভিক। মুখ্য চরিত্রে অর্কুন, পিয়ালি, অভিষেক চন্দ, নিগম এবং আমি অভিক। শব্দ সংযোজন অভিক। আবহ নির্মাণ দিব্যেন্দু গোস্বামী। প্রচ্ছদ নির্মাণ রাকিব ফ্রম গল্পাসুর। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কাহিনী, লেখক অনিক চক্রবর্তীর কলমে মধ্যরাতের ট্রেন। ভারী বৃষ্টির আমেজ। সকলেই চায়ের পেয়ালা নিয়ে ক্লাব ঘরে বসে আছি। কারোর মুখেই তেমন একটা কথা নেই। এইদিকে বিদ্যুৎটা চলে যাওয়ার পর সন্ধ্যের অন্ধকারে কারোর মুখ অবধি দেখার অন্ত নেই, ফলে চুপচাপ হাত পা গুটিয়ে বসেছিলাম। কিন্তু বন্ধু নীরেন আমাদের ক্লাব ঘরেই রাখা অনেক দিনের হ্যারিকেনটা জেলে নিয়ে সেইটা টেবিলের ওপর রেখে দিতেই জমাট অন্ধকার কিছুটা হ্রাস পেল, আর সেই সাথে একটু একটু করে হ্যারিকেনের স্নিগ্ধ আলোটা বেশ জোরালো হয়ে উঠল। আমাদের গ্রামের এই ক্লাব ঘরটা অনেক দিনের পুরনো। বলা যায় এইটা সেই বাপ কাকার আমল থেকে দেখে আসছি। আজকে যেমন আমরা জনা কয়েক এখানে আড্ডা জমিয়েছি, তেমনি এইখানেই এক সময় আমাদের গ্রামের অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরাও কিন্তু আড্ডা দিয়ে গেছেন। ঠিক অনেকটা প্রজন্মের পর প্রজন্ম একটা ধারা বহন করে চলবার মতো। সে যাই হোক, আমরা জনা তিনেক বসে আছি। দুজন সিগারেট খাচ্ছে আর একজনের প্রতীক্ষা বাকি। তিনজন বসে কি বা করব? ব্রিজ খেলবো? সেই উপায় অবধি নেই। চারজন না হলে ওইটা আবার খেলা হয় না। তাই পথ চেয়ে রইলাম রথির। সে এখানকার ছেলে নয়, তার নিবাস কলকাতায়, কিন্তু আমাদের সঙ্গে তার বেজায় ভাব। গ্রামের স্বাস্থ্য বিভাগে ওষুধ বিলির কাজ করে সে। ঘুরে ঘুরে কাজ যেহেতু, তাই সপ্তাহে একাধ দিন সে আমাদের এইখানে খেলায় মশগুল হয়। এইখানে সভ্য হওয়ার সুবাদে সে ক্লাবের সরঞ্জাম কেনার জন্য বেশ কিছু চাঁদা অবধি দিয়েছে। আমরা তার অপেক্ষায় বসে আছি। আজকের দিনটাই যেহেতু আড্ডা দেওয়ার জন্য একেবারে প্রশস্ত, তাই নীরেন বলে উঠল, এই নিমাই, আমাদের সভ্য রতিকান্ত কই বলতো? আজকে সে তো আসেই, তার কথার হেরফেরতে দেখিনি কখনো। তবে আজকে কি হলো? আমার মনেও একই প্রশ্ন। সত্যি রথি কি তবে আজকে আসবে না? যেই না কথাটা ভাবা, অমনি দরজার বাইরে কার যেন পায়ের ধ্বনি শুনতে পেলাম, আর সূক্ষ্ম একটা আলোক বিন্দু দেখতে পেলাম। আধ ভেজা হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং রথিকান্ত চক্রবর্তী। তার বয়স কতই বা হবে, ওই বছর 24। পরনের প্যান্টটা হাঁটু অবধি গুটিয়ে রাখা। মাথার চুলের সেই পরিপাটি ভাবটা অনেকটা অযত্ন বর্ধিত। সে বিরক্ত মুখে ভেতরে প্রবেশ করে ছাতাটা বার কয়েক ছাড়তে ছাড়তে বলল, উফ, বৃষ্টি হওয়ার আর সময় পেল না। হতচ্ছাড়া বৃষ্টির জন্য আমাকেই ভুগতে হচ্ছে। মনের মধ্যে বিরক্তি প্রকাশ করে আধ খাওয়া সিগারেটটা ফেলে দিয়ে সে ধীরে সুস্থে এসে বসলো আমাদের সম্মুখে একটা চেয়ার দখল করে। টেবিলের ওপর সিগারেট রাখাই ছিল, সেইটা তুলে নিয়ে ধরিয়ে একটা তৃপ্তিদায়ক টান দিয়ে বসল। আমি প্রশ্ন করলাম, কিরে, আজকে এত দেরি? কারণ কি? তুই তো এত দেরি করিস না, কাজের চাপ ছিল বুঝি? হ্যাঁ, ওই আর কি, নইলে কি এত দেরি হয়? সত্যি ভাই, তোদের এইখানে বৃষ্টি নাজেহাল করে ছাড়লো বই কি। আরে মোবাইলে খবর পেলাম যে বলরামপুরে যেতে হবে। তখন 3টে, খেয়ে দিয়ে সবেমাত্র শুয়েছি, কিন্তু ওই নির্দেশ মেনে কাহাতকার বসে থাকা যায়? তাই আমি তখনই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। ওই সন্ধ্যার দিকে ফিরে এসেছি ওষুধ দিয়ে। ওইখানকার স্বাস্থ্যকেন্দ্রে নাকি ওষুধ নেই, সেইটা আজকে জানাচ্ছে। বল দেখি, অথচ রোগী বসে আছে। খুব জোরে সাইকেল চালিয়ে তারপর এসেছি।
কাঁধে যেহেতু আমার ওই ছাতাটা ছিল, তাই খুব বেশি ভিজিনি। নইলে এই বৃষ্টিতে ভিজলে আর রক্ষে ছিল না। তবু দেখ না, আধ ভেজা হয়েই কি শরীরটা ম্যাচম্যাচ করছে। বলেই সে আমাদের সকলের সামনে প্রকাণ্ড একটা হাঁচি আর কাশি দুই শুরু করলো। কাশির দমক যেন থামতেই চায় না। এই অবস্থায় নীরেন জলের বোতল এগিয়ে দিল তার পানে। জল খেয়ে খানিক সুস্থ হয়ে আমাদের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, কিরে, সকলে এমন চুপচাপ? আমি বললাম, আজকের আড্ডার আসর জমছে না, তুই বরং একটা গল্প বল, একটা হাড় হিম করা ভূতের গল্প হবে, কি বলিস? সকলেই আমার কথায় সায় দিল, কিন্তু দেখলাম যে রথি কেমন যেন আনমনা হয়ে ছাদের দিকে চেয়ে আছে। তার চাহনি দেখে মনে হলো সে যেন অন্য মনস্ক। আর তার সাথেই লক্ষণীয় বিষয় হলো এই যে রথির মুখটা আধ অন্ধকারেও ফ্যাকাশে দেখালো। আমরা বুঝলাম এইবার বুঝি একটা গল্পের উপস্থাপনা করবে সে। হলো ঠিক তাই। সে বলল, ভূত আমি কখনোই দেখিনি, কিন্তু একবারের স্মৃতি আমি কখনো ভুলতে পারবো না। তখন আমার প্রথম চাকরি, আর ওই সূত্রে এই অভিজ্ঞতাটা হয়েছিল আমার। সেইটা আমার কাছে খুব খারাপ মনে হলেও তোদের কাছে রুচিসম্মত হবে কি না এই বিষয়ে আমি সত্যিই অজ্ঞ। তবে বলিস, বহুক্ষণ ধরে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি, কিন্তু ট্রেন নেই। কখন আসবে সেইটাও জানি না। নির্জনতাই এখন আমার একান্ত সঙ্গী। শুধু জানি যে এইখান থেকে যে করেই হোক আমাকে পালিয়ে যেতেই হবে নিজের বাসায়। নইলে নইলে আর কোনো দিন আমি বেঁচে ফিরতে পারবো না। একবার যখন অপদেবতার দৃষ্টি আমার পানে পড়েছে, সেইটা আমাকে সর্বাঙ্গীনভাবেই গ্রাস করে ফেলবে অবশ্যই। ওই ভয়েই প্রায় প্রায় অনেকটা পথ প্রাণপণে রুদ্ধশ্বাসে দৌড়ে এসেছি। রাতের দিকে যদিও পথঘাট চলার পক্ষে সুগম নয়, তবে মানুষের মধ্যে একটা ক্ষমতা জন্মে যায় যখন আসন্ন বিপদকে সে আচম্বিতেই চোখের সামনে দেখে। তখন মানুষ মরিয়া হয়ে ওঠে যে কি করে কোন ফাঁক দিয়ে নিরাপদ আশ্রয়ের পানে পৌঁছে যাওয়া যায়। আমারও একই অবস্থা হয়েছে। না পারছি থাকতে, না পারছি যেতে। কেউ যে পাশে দাঁড়িয়ে সাহায্য করবে সেই আশাও এই সময় নিতান্ত দুরাশার সমসাময়িক বই কি। অদৃষ্টের জোরে ওইখান থেকে আমি পালিয়ে এসেছি, যেইখান থেকে খুব কম মানুষই ফিরে আসতে পারে বলে আমার মনে হয়। তবু যখন ফিরে এসেছি তখন নিজেকে অনেক ভাগ্যবান বলেই মনে করেছি। এখন শুধু কপাল গুণে ট্রেনটা পেয়ে যাই, তাহলেই কেল্লা ফতে। এই নিঃসঙ্গ স্থান, এই অভিশপ্ত স্থান প্রতিনিয়ত যেন আমাকে গিলে খেতে আসছে চারিদিক থেকে। আমি শুনতেও দেখতে পাচ্ছি অনেক কিছুই, যেইগুলো সাধারণ মানুষ আলো ঝলমলে শহরে থাকলেও দেখতে শুনতে পায় না, যা মানুষের বোধ বুদ্ধির বাইরে। নাস্তিক সম্প্রদায়ের মানুষরা সর্বদাই ভূত কিংবা অশরীরীকে নিজের যুক্তি দিয়ে উপেক্ষা করে এসেছে আজীবন, কিন্তু তাদের যে অস্তিত্ব আছে সেইটা আমার চোখ আর কান ঠিকই টের পেয়েছে। বলা বাহুল্য চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হয়েছে। কিন্তু যদি সত্যিকারের তেনাদের সাক্ষাৎ পেতে চান তাহলে চলে আসুন আমার এইখানে, যেইখানে আমি কাজের সূত্রে গিয়ে উঠি। গ্রামের নাম ভারী সুন্দর, রাধাকান্তপুর। কিন্তু সৌন্দর্যের যদি লেশমাত্র থাকে, শুনেছি অনেক ইতিহাস জড়িয়ে আছে এই গ্রামকে কেন্দ্র করে। অনেক রক্ত বয়ে গেছে, অনেক অত্যাচার শোষণের ফলে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। গ্রামের ভিতর দেখার মতো তেমন কিছুই নেই। এইখানে আসার পূর্বে যেই পরিমাণ উৎসাহ ছিল, কিংবা বইয়ের পাতায় যেইটুকুনি আমি পড়েছিলাম এই গ্রামের বিষয়ে, কই এই রাধাকান্তপুরে তার বিন্দুমাত্র নেই। আছে শুধু রহস্য, ভয় আর শিহরণ, যা আপনার দিব্য দৃষ্টি উন্মোচনে সাহায্য করবে। যেইখানে বিরাজ করে সর্বদাই প্রাণহীন রুক্ষ মরুভূমির শুষ্কতা, যেইখানে ছিটে ফোটা নেই জীবন্ত মানুষের অস্তিত্ব, শুধুই একের পর এক প্রহেলিকা বিরাজ করছে। আর যেই এইখানে এসে দুই দণ্ড অতিবাহিত করতে চাইবে, তাকেই এই প্রেতপুরীর অধিবাসীরা জাপটে ধরে মৃত্যুর দুয়ার অতি টেনে নিয়ে যাবেই।
আর নিজের দলে টেনে নেওয়ার আপ্রাণ চেষ্টা করবে। হ্যাঁ, আমার চোখে এই অঞ্চল সম্পূর্ণ অভিশপ্ত প্রেতপুরীই বটে, বাস্তবিক জগৎ থেকে একেবারেই পৃথক। এমনই এখানকার পরিবেশ যে অল্প 2 দিনেই মন প্রাণ হাঁপিয়ে ওঠে। কথা কইবার লোক নেই, লোক যারা আছে তারা বেশিরভাগই চাষাভুষো। এমন নিম্নভিত্তিক শ্রেণীর মানুষের সঙ্গে কি বা কথা কইব। তারাও যেন সন্ধ্যের পর খিল আটকে থাকে। থমথমে পরিবেশের মধ্যে যেই ভয়াবহতা বিরাজ করে তাই নিয়েই ওদের অশান্তি। এইখানে নির্জন রাতের দিকে কোনো শিশু কাঁদে না। তবে তাদের জীবনযাপন দেখে যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে এইটুকুই বলতে পারি। সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করেই আমার এই কাহিনী। বলেই রথিকান্ত একটু চুপ করলো। তারপর বাইরের পানে চেয়ে বলল, এই কথা বর্ণে বর্ণে সত্যি। কি মনে হচ্ছে তো যে আমার মতো এই 20 শতাব্দীর ছেলে কেনই বা এমন আজগুবি ধরনের কথাগুলো বলছে? মাথা খারাপ হলো কিনা? আদেও না ভাই, নিজের চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করার মতো মন কিংবা মানসিকতা আমার কোনোটিই নেই। আমি হচ্ছি যাকে বলে যাচাই করে দেখা ছেলে। আমি কিন্তু নিজে শহরের ছেলে, নাম রথিকান্ত চক্রবর্তী। আজীবন বিজ্ঞান নিয়ে পড়াশোনার ফলে ওইসব দেশীয় কুসংস্কার আমাকে আচ্ছন্ন করতে পারেনি, বরং আমার ডান পিঠে মন মানুষের মনের ভুল ভাঙবার জন্য বারংবার উদ্বুদ্ধ করে তুলেছে। ভূত প্রেত অতিলৌকিক কিছুতেই আমার বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। বিজ্ঞানের নিরিখেই আমি সব কিছু দেখতে শুনতে আগ্রহী, কিন্তু যেখানে স্বয়ং তেনারাই আমার চোখের সামনে এসে দাঁড়াবেন সেইখানে আমার মতো অনেক ছেলের কি করবারই বা আছে। চোখে ভুল কখনোই হতে পারে না। ফটফটে জ্যোৎস্নার আলোয় দেখেছি বলেই না এত কিছু বলছি। শুনতে কাহিনী মনে হলেও আমার কাছে ওই ঘটনাটা একেবারে সত্যি। তাই রাধাকান্তপুরে দিন 15 কি করে আমি কাটিয়েছি সেইটা একটা সংক্ষেপে লিখে রেখেছি। কিন্তু এখন ঠেলায় পড়ে অনেক কিছুই আমাকে ভাবতে হচ্ছে, নিজের করণীয় ত্রুটির মাসুল গুনতে হচ্ছে। শুধু তাই নয়, এইখান থেকে আমার বাড়িতে যেতে কলকাতাগামী ট্রেন যদি গদাই লস্করি চালে চলে তবে ঘণ্টাখানেকের ধাক্কা তো বটেই, তার কমে নয়। হয়তো সকালের দিকে পৌঁছাবো কিনা সন্দেহ। আগে তো পাই ট্রেন, তারপর দেখা যাবে। কিন্তু বাড়ি ফেরার চিন্তাটা আমাকে যথেষ্ট উদ্বিগ্ন করে তুলেছে। এইখানে থাকতে আমার আর এক দণ্ড ভাল লাগছে না। উন্মুখ হয়ে এই চিন্তা মাথায় নিয়েই আমি অপেক্ষা করে যাচ্ছি তো যাচ্ছি, কিছুই করার নেই। এই প্রত্যন্ত পাড়াগাঁয়ের রদ্দিমার্কা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রতীক্ষার প্রহর না গুনে কি উপায় আছে? আশেপাশে লোক লস্কর নেই, ঘুটঘুটে অন্ধকার বিরাজ করছে চারিদিকে। স্টেশনের ফলকের পাশেই একটা বড় ঢিবির মতো পড়ে আছে অনেক দিন ধরে। কখন বা তার উপর গিয়ে বসছি ক্লান্ত হলে। এমন নিরেট অন্ধকারের মুখ কোনোদিন দেখিনি বই কি। অনেকদিন হয়ে গেল বাড়ির লোকেদের মুখ দেখিনি। বহুদিন ধরে একা থাকার পর বাড়ি ফেরার আনন্দের চোটে যে আমি ফিরে যাচ্ছি এই ধারণা সম্পূর্ণ ভুল। বলা ভালো যে ফিরে যাচ্ছি নিষ্কৃতি পেতে। হ্যাঁ, একটা ভয়ঙ্কর বিপদ ক্রমান্বয়ে আমাকে ঘিরে রেখেছে, যেটা আমি মর্মে মর্মে উপলব্ধি করছি। আর আমার সর্বাঙ্গের লোম খাড়া হয়ে যাচ্ছে। প্রতিপদে আমি বারবার গলা বাড়িয়ে দেখার চেষ্টা করছি যে কই ট্রেন এলো কিনা। আবার এই ভয় মনে বাসা বেঁধেছে যে এক্ষুনি বুঝি আমাকে ওরা তাড়া করে, নইলে আর এইখান থেকে চলে যায়। সবকিছুর মধ্যেই একটা সম্ভাব্য কারণ অবশ্যই আছে। যাই হোক, এখন সবে সন্ধ্যা, তবু দেখে মনে হচ্ছে মাঝরাতের সমসাময়িক বই কি। রেডিয়াম দেওয়া কবজি ঘড়িতে দেখি সময় দেখাচ্ছে 6:10-15। ট্রেন আসার কখন যে কথা সেই সম্বন্ধে আমার বিন্দুমাত্র জানা নেই। কাঁধের ব্যাগখানি আমি শক্ত করে চেপে ধরলাম। ভিতরে তেমন কিছুই নেই, তবে মূল্যবান একটা জিনিস আছে যেটা সম্বন্ধে পরে আসছি। ইষ্ট নাম জপের সাথে সাথেই আমি এই প্রান্ত থেকে অপর প্রান্তের দিকে এগোচ্ছি আর পিছুচ্ছি। নইলে যে কি আমার হাড়ির হাল হবে সেইটা বিধাতা পুরুষই জানেন। কই ট্রেন আসছে না তো। পাশেই বাঁশবনের ভিতরে জঙ্গলাকীর্ণ স্থানে জলের টইটুম্বুর শব্দ হচ্ছে। তক্ষকার অনেক জীবজন্তুর শব্দ আমি উৎকর্ণ হয়ে শুনে যাচ্ছি।
প্রতিটা শব্দই রক্ত হিম করে দেওয়ার স্বামী। শুকনো পাতা মারিয়ে ওরা চলে আসছে না তো আমাকে খুঁজে পেয়ে। শক্ত করে গলার লকেটটা ধরে ফেললাম। এই লকেট আমাকে মা বাড়ি থেকেই পরিয়ে দিয়ে বলেছিলেন যে বিপদে ঠাকুর রক্ষা করবে। এইটা যেন কাজ ছাড়া এক্কেবারেই না করি। শুরুতে বিশ্বাস না হলেও এখন আমার মনে হয় এই যে এতক্ষণ অবধি দাঁড়িয়ে এত কিছু চিন্তা করছি অক্ষত শরীরে, এইগুলোই ঠাকুরের লকেটেরই গুণাগুণ। অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, শুভ শক্তির সান্নিধ্য তারা সহ্য করতে পারে না। এইটা যতক্ষণ আছে সাথে ততক্ষণ আমি সুরক্ষিত, কিন্তু কতক্ষণই বা। এইটা ওদের চত্বর। অমন স্থানে চোখ বুজে কাউকেই বিশ্বাস করা যায় না বলাই বাহুল্য। এই অঞ্চলে ওদের আধিপত্যটাই বেশি। দূর থেকে দেখতে পাচ্ছিলাম একটা নিশাচর পাখি, হুতুম প্যাঁচা, আমার পানেই জলজলে চক্ষু মেলে চেয়ে রয়েছে আর জলদ গম্ভীর কণ্ঠে ডাক ছাড়ছে, যেন আমাকে সাবধান করে দিচ্ছে যে তুমি এইখান থেকে পালাও, নইলে আমার জায়গাও হবে নাকি মাটির নিচে। কথাটা ভাবতেই আমার বুকটা যে ছ্যাঁত করে ওঠেনি, এই কথাটা সম্পূর্ণ মিথ্যে। এইটা তো আর আমাদের কলকাতার মতো কোনো বড় রেল চত্বর নয় যে জমকালো স্টেশন হবে আর প্রতিবার ঘোষণা করে দেবে যে অমুক ট্রেন এই সময় আসছে। আমি বহুদিন থাকার সুবাদে এই জিনিসটা বুঝে ফেলেছি। প্রথমটা কিছুই বুঝিনি অবশ্য, কিন্তু ধীরে ধীরে মনে হয়েছে এইখানকার বাতাবরণ এক্কেবারে সাধারণ মানুষের জন্য অসুবিধাজনক। এক্কেবারে। আমার চোখের ভুল নয়, ক্যামেরাটায় আমি অনেকগুলো ছবি অবধি তুলেছি। ওই ছবি প্রমাণ করবে যে আমার কথা কতটা সত্যি আর কতটা মিথ্যে। এইখানে সারাদিনে মোটে 2টি ট্রেন, এছাড়া ফাঁকা রেল প্ল্যাটফর্মগুলো পড়ে থাকে এবং শূন্যতায় খা খা করে। কাক পক্ষীতেও আসে না। বাড়ির লোকের কথা অনেকবার মনে পড়ছে। এখন তাদের কাছে নিরাপদে ফিরে যেতে পারলেই মুক্তি। এইখানে ফোনটা আমার অক্ষম হয়ে গেছে, কিছুতেই টিপলে চলে না, অথচ নতুন ফোন। তাই আমি পৌঁছে যোগাযোগ করতে পারিনি বাড়ির লোকের সাথে। অবশ্য একটা চিঠি লিখেছিলাম। লেখালেখির অভ্যাস আমার নেই যেহেতু, তাই কয়েক ছত্র লেখার পর ওইটাই খামবন্দি করে অনেক দূর অবধি গিয়ে সেইটা ওইখানকার স্থানীয় পিয়নের হাতে দিয়েছি। জানি না সেই পত্র পৌঁছেছে কিনা। অদ্ভুত ধরনের পরিবেশ এখানে। আমার বেশ অস্বস্তি হচ্ছিল এই গ্রামের মানুষের সঙ্গে খাপ খাইয়ে নিতে। কিন্তু অনেক দিন কেটে যাওয়ার পর যেই স্বরূপ আমি আবিষ্কার করলাম, তাতে আমার আর বুঝতে বাকি রয়নি যে আমার নতুন করে একটা অভিজ্ঞতা হচ্ছে, যদিও বা সেইটা হলো ভয়ঙ্কর। যখনই ভয় পেয়েছি তখনই স্বপ্নে দেখেছি আমার মাকে। মায়ের কাছে কি করে ফিরে যেতে পারি ওই চিন্তায় আমি বহুদিন ছিলাম মুশকুল। চাকরি করা আমার দরকার নেই, আগে জানলে এখানে আমি আর আসি। আমাকে যে ষড়যন্ত্র করে ওই শুনশান জনবিহীন একটা স্থানে পাঠানো হয়েছে, সেইটা আমার অনেক আগেই ধারণা করা উচিত ছিল, কিন্তু তখন আমি সদ্য ঢুকেছি। তার মধ্যেই মানুষের মনের কুটিল অভিসন্ধি আমি বুঝে ফেলি এইটা আমার পক্ষে সম্ভব ছিল না। সকলকেই নিজের দৃষ্টিকোণে বেশ ভালো মনে হতো। আমি ঈশ্বরের অশেষ কৃপায় ফিরে আসতে পেরেছি এইখান অবধি, এইটাই কি কিছু কম? এইদিকে আমার থাকার একেবারে ইচ্ছে নেই অকুস্থলে। যত দ্রুত এইখান থেকে আমি পালিয়ে যেতে পারি ততই মঙ্গল। ক্রমেই অন্ধকার ঘনিয়ে আসছে। শুনেছিলাম গ্রামের মধ্যে অন্ধকার হলেই সম্পন্ন গৃহস্থ বাড়িতে ধূপ দ্বীপ জ্বলে ওঠে। এইখানে তার বালাই নেই যদিও। ওই অন্ধকারে আর কিছুই দেখা যাবে না। আর এই কদিন আমি যা দেখেছি সেইগুলো মনে পড়তেই গাটা ছমছম করে উঠছে। চোখের সামনে ক্রমান্বয়ে এসব দৃশ্য ভেসে উঠছে। কার পাল্লায় পড়েছিলাম সেইটাই আমার মনে করতে এখন আর কষ্ট হয় না। আমি কি পরিত্রাণ পাবো? এই প্রশ্নই বারংবার ঘুরে ফিরে আসছে। যদি না পাই, বাড়ির মুখ অবধি পৌঁছাতে পৌঁছাতেই যদি মৃত্যু হয় আমার, তখন আমাকে কে দেখবে? আমার কি গতি হবে তখন? আমার গন্তব্য যে কলকাতা, সেইটার জন্য এই সন্ধ্যার মুখেও আমাকে যেতেই হচ্ছে, না গিয়ে উপায় নেই। অনেকদিন ধরেই এই ধ্যার ধ্যারে গ্রামের বাতাবরণে থাকতে থাকতে আমার অসহ্য মনে হচ্ছে। কিন্তু আমার অসহ্য মনে হওয়ায় কারুর কিছুই যায় আসে না জানি, কারণ আমাকে এইখানে আমার আপিসের জরুরি কাজে আসতে হয়েছে।
অনেক বাছাইয়ের পর আমাকে যে এমন একটা স্থানে পাঠানো হবে যেই দিন জানলাম, সেই দিন থেকে আমার মনটা বড্ড বিষণ্ণ হয়ে গেছিল। অপ্রত্যাশিতভাবেই আমাকে যে এইভাবে নিজের বাড়ি ঘর আত্মীয় পরিজন ছেড়ে চলে আসতে হবে, এই কথা কেই বা জানতো। তবু দাঁতে দাঁত চেপেই আমাকে তল্পিতল্প সমেত চলে আসতে হয়েছে। আমি কলকাতায় জন্মসূত্রে মানুষ, ওইখানকার নানাবিধ সুযোগ সুবিধার মধ্য দিয়ে আমি বেড়ে উঠেছি। মধ্যবিত্ত বাড়ির ছেলে আমি। আর কলেজ পাশ করে যখন আমি প্রাইভেট কোম্পানিতে জয়েন করে মাস 6 কাজ করার পর একদিন সন্ধ্যার দিকে আমার বসের কেবিনে ডাক পেলাম। বসের ডাক স্বয়ং যমদূতের ডাকের মতোই। বসের আহ্বান শুনে আমাকে যেতেই হলো গুটি গুটি পায়। আর গিয়েই শুনলাম রাধাকান্তপুরে আমাকে বদলি করা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য। কেন করা হচ্ছে সেই সম্বন্ধে আমার জিজ্ঞাসা করাটাও সাহসে কুলালো না। কিন্তু আচম্বিতে বদলির প্রস্তাব শুনে আমার মাথায় সত্যি বলছি বাজ পড়ল। কিছু না বলে আমি ওইখান থেকে নিজের কেবিনে চলে এলাম। আর একজন আপিসের কেরানি আমাকে দিয়ে গেল আধ ঘন্টা পরেই বদলির দরখাস্ত। যেই সময়ের কথা বলছি আজ থেকে প্রায় মাস 6 আগের কথা। হাতে 1 সপ্তাহের সময়। ওই ছুটি নিয়েই আমাকে নিজের বাড়ি থেকে যেতে হবে। সপরিবারে কলকাতার বালিগঞ্জে থাকে, নিজেদের সাবেকি পৈতৃক আমলের ভিটে। বিষণ্ণ মুখে যেই দিন ফিরলাম অফিস থেকে সন্ধ্যার পর, আমার মা আর বাবা উভয় বারান্দায় হেলান দিয়ে বসেছিলেন। প্রতিদিনও ওইভাবে বসে আমার জন্য অপেক্ষা করেন। আমার মুখ দেখেই মা বললেন, কি রে খোকা, তুই এমন মনমরা ভাবে ফিরছিস? কিছু হয়েছে শুনি? মায়ের মুখের মধ্যে তখন উৎকণ্ঠার ভাব। বিস্তারিতভাবে জানালাম সবকিছু। শুনে মা স্পষ্টতেই বলল, ও মা, তাই কি হয়? তোকে চোখের আড়াল আমি কি করে করব শুনি? তুই আমার কত কষ্টের সন্তান। তোকে আমি কিছুতেই কাছছাড়া করতে পারবো না। তুই বরং ওই চাকরিতে আজই ইস্তফা দিয়ে অন্য কিছু করার চেষ্টা কর। মা যে এমন একটা উত্তর দেবে সেইটা আমি জানতাম। মা সর্বদাই দেখি আমার জন্য অনেক চিন্তা করেন, কারণ আমার মা সত্যিই আমায় চোখে হারান। শৈশব থেকে একটিবারের জন্য অবধি আমাকে একলা হতে দেননি। তাহলে এখন কি করে দেবেন শুনি? তাই তিনি বেঁকে বসলেন আমার যাওয়া সম্বন্ধে। কিন্তু আমি তখন সম্পূর্ণ নিরুপায়। যে করেই হোক আমাকে আমার গন্তব্যের দিকে যেতেই হবে, নইলে যে অতি কষ্টে পাওয়া এই চাকরিটা অবধি খোয়াবো। মাকে তাই সান্ত্বনার স্বরে আমার নিয়তির কথাটাই বললাম। ইষ্ট যখন সাথে থাকবেন তখন আর ভাবনা কি, আমি ঘরের ছেলে ঠিক ফিরে আসবো কাজ মিটিয়ে। কিন্তু মায়ের গলা থেকে ওইরূপ বিষণ্ণতা জনিত কণ্ঠ রয়েই গেল। সে যাই হোক, এখন আমার বয়স যদিও 24, কিন্তু তবু মাতৃআজ্ঞার মতো আমার কাছে বড় কিছুই নেই। শুধু ভাবছিলাম যে এই কষ্টে পাওয়া চাকরির বাজারে মাস 6 অভিজ্ঞতার উপর ভিত্তি করে আর কোনো কোম্পানি আমাকে বহাল করবে, তাও আবার নর্মাল কলেজ পাশে। বাজ সাজ্যে যখন মা, তখন আমি অন্ধকার বারান্দার পানে চেয়ে রয়েছি। দেখার ইচ্ছে ছিল বাবার এই ক্ষেত্রে কি প্রতিক্রিয়া। হ্যাঁ, বাবা কিন্তু কঠিন স্বরে মাকে বললেন, তুমি কি পাগল হলে গিন্নি যে ছেলের যাওয়ার পথে আটকাচ্ছ? ও কি শৌখিনতার বর্ষবর্তী হয়ে যাচ্ছে? যাবার কারণটা তো তুমি জানোই। নিশ্চয়ই জরুরি কিছু কাজ আছে বলেই না তাকে ওর অফিসের ঊর্ধ্বতন কর্মীরা পাঠাচ্ছে। সবকিছুর একটা কারণ আছে জানবে। এই বয়সের ছেলে যদিও বা বাইরে যায়, তাতে আপত্তিটা কিসের শুনি? বয়সটাই তো এখন কষ্ট করার। এই বয়সেই ওকে নিজে থেকে দাঁড়াতে হবে, তবেই না ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তুমি ওকে আটকাতে পারো না। যেই মূল্যকে যেতে হচ্ছে যেতে দাও। ও ঠিক নিজের বুদ্ধি কাটিয়ে একটা ব্যবস্থা করে নেবে। আর খবরদার, ওই রাধাকান্তপুরে কোনো আত্মীয় যদি থেকেও থাকে, কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। সাহায্য করবে হয়তো একরত্তি, আর সেইটাই ফুলিয়ে ফাঁপিয়ে শুনিয়ে বেড়াবে 12 মাস। তুমি ওকে বাধা দিও না। আর হ্যাঁ রে খোকা, তুই একেবারে নিশ্চিন্তভাবে নিজেকে প্রস্তুত কর। এখন মোবাইলের যুগে বাইরে যাওয়াটা কোনো ব্যাপারই না। মনে রাখিস, পকেটের টাকা থাকলে মানুষ কোন দূর দূরান্তে পাড়ি দিয়ে চলে আসে। এইটা শুধুই হচ্ছে গিয়ে একটা প্রত্যন্ত পাড়াগা। স্রেফ বাজে কথায় কান দিস না। আমি কি আমার চাকরি জীবনে কম স্থানে বদলি হয়েছি? এখন যেইটুকু আছে নিজের মেহনতেই আছে, বুঝলি?
আমি ঘাড় নাড়লাম। প্রত্যুত্তরে কিছু বলার আগেই দেখি মা নীরবে অশ্রুপাত করছে। সেইটাই স্বাভাবিক। আমার মনটা সত্যিকারের জন্য খারাপ হতে লাগলো। আমার জন্য ছোটবেলায় মাকে অনেকটাই চিন্তিত হতে দেখেছি। মনে আছে যখন একবার সাইকেল চালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম আর পা থেকে রক্ত বেরোচ্ছিল, তখন কিন্তু মা খুবই ভয় পেয়ে কান্নাকাটি জুড়ে দিয়েছিল। আর আজকেও সন্তান কাচ্ছাড়া হচ্ছে দেখে তার একই অবস্থা হলো। যাই হোক, অনেক কিছু জোগাড়পাতি করে একটা দিনক্ষণ স্থির করে আমি বাড়ি থেকে মা ও বাবার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে। লোকে গিজগিজ করছে হাওড়ার প্ল্যাটফর্ম। একেবারে সত্যিকারের কাহিনী, বানানো নয়। কলকাতায় ফেরার মুহূর্তে আমার চোখের সামনে যেন পুঙ্খানুপুঙ্খ রূপে সব কিছু ভেসে উঠছে। বুঝতে পারছি চোখের কোণে অল্প জল উঠতে চলেছে। নিজের বাড়ি থেকেই বেরিয়েই কেন যেন একটা অদ্ভুত অনুভূতি আমাকে গ্রাস করতে আরম্ভ করেছিল। অজ্ঞাত স্থানে পাড়ি দেওয়ার ভয় তো ছিলই, সেই সাথেই ছিল নিজের আপনজন থেকে বহু দূরে যাওয়ার একটা চাপা বেদনা, যেটা আমাকে অনেকখানি কষ্ট দিচ্ছিল। ওই দিনটা ছিল মেঘলা। বলাই বাহুল্য, বাড়ি থেকে বাইরে পা দেওয়ার প্রায় আধ ঘন্টা পরেই শুরু হয়ে গিয়েছিল মুষলধারে বৃষ্টি। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমাকে হাওড়া থেকে যেতে হলো ঘন্টা চারেকের পথ ঠেলে সেই সুদূর রাধাকান্তপুর। নামটা শুনে প্রথম দফা মনে হয়েছিল যে বেশ বর্ধিষ্ণু গ্রামই হবে, কিন্তু যখন 8টার সময় আমি গন্তব্যস্থানে পৌঁছলাম, তখন দুই পাশের দৃশ্য দেখে মনে ধাঁধা লেগে গেছে। জানলার বাইরের দৃশ্য কখন যেন পরিবর্তিত হয়েছে খেয়ালই নেই। ট্রেন ছাড়ার সময়ই কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম, খেয়াল নেই। যখন ট্রেনের প্রচণ্ড হুইসেলের ফলে ঘুমের চটকা ভাঙল, তখন দেখলাম আর বিস্মিত হয়ে চেয়েই রইলাম। নেই কোনো ইট কাঠ কংক্রিটের জঙ্গল, বরং সর্বত্র শুধুই লতা গুল্মের ঝোপঝাড়ে আবৃত আর ঝাঁকড়া গাছের জঙ্গল। ওই জঙ্গল ফ্যাকাশে দিনের আলো থাকা সত্ত্বেও যেন অন্ধকারের রাজত্ব বিরাজ করছে। অমন অভাবনীয় দৃশ্য আমি এর আগে দেখিনি। শুধু তাই নয়, ন্যাড়া লাইন, প্ল্যাটফর্ম বলতে কিচ্ছু নেই। রেল লাইন আর প্ল্যাটফর্ম উভয় সামঞ্জস্যপূর্ণ। ট্রেন থেকে আমি একাই নামলাম। যদিও ট্রেনে যাত্রী সংখ্যা ছিল হাতে গোনারই মতো, কিন্তু তারা সকলেই বগের ভিতর কাপড় বিছিয়ে শুয়েছিল। আর যারা জেগে আছে তাদের নামবার তেমন উদ্যোগ দেখতে পেলাম না বিশেষ। ট্রেনের কামরা থেকেই দেখলাম যে বাইরেটা অন্ধকার, আর টর্চ ফেলে দেখি যে ফলকে লেখা রাধাকান্তপুর নামটা। আশপাশ দেখে যখন ভাবছি যে কি নামবো না, তখন ট্রেন শেষ হুইসেল দিল। আমি একেবারে দরজার বাইরে গলা বাড়িয়ে দাঁড়িয়েছিলাম। ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ার যখন সংকেত দিল, ওই শুনে আমি তখনই নেমে পড়লাম। শূন্য খা খা করছে সারাটা চত্বর। এইখান থেকে লোকালয়েরও দূরত্ব বেশ অনেকটাই দূর। শুনেছিলাম যেমন, তেমনি দেখেও বুঝতে পারলাম অনেক দূরে আমার ঈপ্সিত ওই গ্রামের পথ। মাঝখানে একটা প্রকাণ্ড বনবাদার পেরিয়ে যেতে হয়। সেই জঙ্গল যে রাতের আধারে শুধু টর্চ হাতে নিরস্ত্র অবস্থায় পার করা বোকামি, সেইটা আমার স্বাভাবিক বোধ বুদ্ধিতে মনে হলো। আমার একজন অফিস কলিগ ছিল, নিখিলেশ। সেও আগে নাকি এইখানে পোস্টিংয়ে ছিল, আমার ঢোকার অনেক আগে। সে এইখানে কিছুদিন কাজ করার পর তারপর কলকাতার আপিসে আপাতত কর্মরত। তার সাথে আমার প্রায় কথা হয়। সে যখন শুনল আমি এইখানে যাচ্ছি, তখন সে আমাকে অনেকবার সাবধান করে দিয়ে বলল, ভাই রতিকান্ত, একটা কথা বলে দিচ্ছি, তুমি আবার পাঁচ কান করো না যেন। নিজে যেহেতু ভুক্তভোগী, তাই তোমাকে একটু আভাস দিয়ে রাখছি। কাউকে বিশেষ বলিনি, তবে তোমার সাথে যেহেতু একটু অন্যরকম সম্পর্ক, তাই বলে দিচ্ছি, শুনে রাখো। ওই গ্রাম হচ্ছে অভিশপ্ত গ্রাম। আমাদের অফিসের একটা ছোট শাখায় রয়েছে। অনেক দিন আগে বেশিরভাগ গ্রামেই ঠিকমতো ওষুধ বিশুধ পাওয়া যায় না, ফলে অফিসের কাউকে না কাউকে গিয়ে ওইসব স্বাস্থ্যকেন্দ্রে সেগুলিকে যোগান দিতে হয়। এখন আর সেই যুগ নেই যে কবরেজরা গিয়ে জড়িবুটি দিয়ে মানুষের সেবা করে সারিয়ে তুলবে। এখন দিন পাল্টেছে বিদেশি ওষুধের বাজার। এই অঞ্চলে অনেকগুলো গ্রাম ঘুরে আমাদের যেতে হয়েছিল, বাড়ি বাড়ি ওই জিনিস নিয়ে। টার্গেট পূরণ করতে না পারলে ছাঁটাই যে আছে সেটা তো ভালো করেই জানো।
তবু সাবধান করছি, কারোর সাথেই বেশি ঘনিষ্ঠ সম্বন্ধে জড়িও না যেন। গ্রামে একটা কোম্পানির বাসা আছে, ওটা দেখাশোনা করে একজন কেয়ারটেকার। তাকে তুমি কোম্পানির কার্ডটা দেখালেই সে তোমাকে চিনে ফেলবে। নতুন স্থানের কাজ যেন শুভ হয়, এই শুভেচ্ছা জানাই। তবে আমার কথাটা মনে রেখো, আর পারলে দিন 15 অন্তর অন্তর বদলির জন্য আবেদন করো। আমার যে মাস 6 কিভাবে কেটেছে সেটা ভাবলে এখনো গা শিরশির করে। কেন, আপনি কিছু দেখেছিলেন? না, দেখার কথা বলছি না, তবে জায়গাটা ভালো না। ওইখানকার পরিবেশটাই সম্পূর্ণ আলাদা, তাই বলছিলাম আর কি। আর তোমাকে ভয় ধরিয়ে লাভ নেই আমার। তুমি যদি সাবধানে চলাফেরা করো তো উতরে যাবে। আসলে ওপর মহলের কর্মীদের যাদের পছন্দ হয় না, তাদেরকে ছাঁটাই করার একটা মোক্ষম ব্যবস্থা ওই রাধাকান্তপুর। কত আপিসের নতুন কর্মী যে ওইখানে গেল আর আপিসের কাজে ইস্তফা দিল, সেটা আমি দেখেছি। ওখানে চট করে নিজেকে মানিয়ে নেওয়াটা খুব একটা সুবিধাজনক নয়, তাই বলছিলাম। তুমি যখন যাচ্ছ তখন আশা করি অনেক কিছু দেখবে। তখন যেটা ভালো বোঝো সেটাই না হয় করো। আপিস কলিগের ওই রহস্যময়ী কথাগুলো শুনেই আমার যেন বউ বউ করে মাথাটা ঘুরে উঠল। কথা শুনেই আমার মনে হয়েছিল যে রাধাকান্তপুরে এমন কিছু একটা অভিজ্ঞতা হবে যেটা সত্যি আমার পক্ষে অত্যন্ত অপ্রীতিকর। ট্রেন থেকে নেমে পড়লাম। ট্রেনটা পুনরায় অপর একটা হুইসেল দিতে দিতে মুহূর্ত খানেকের মধ্যেই নিজের গতি ধরে সামনের দিকে এগিয়ে গেল। আমি কিন্তু সম্পূর্ণ একা হয়ে পড়লাম। কই এলাম সেইটাই ধারণা করা প্রথম দিকে খুব কষ্টকর হয়ে উঠল। আমি নিজেকে এই নির্বান্ধব স্থানে সম্পূর্ণ অসহায় মনে করলাম। ফোনটা ব্যাগ থেকে বের করে সময় দেখে নিলাম। এমন কিছু সময় নয়, তবু সন্ধ্যা পেরিয়ে গেছে। আমাদের কলকাতা এতক্ষণে স্ট্রিট লাইট জেলে ওই হট্টগোল যে শুরু হয়ে গেছে এই বিষয়ে তেমন কোনো সন্দেহ নেই। চোখের সামনে অনেক কিছুই যেন ভেসে উঠল। ওই আলোকোজ্জ্বল পরিবেশ, বন্ধুদের সাথে আড্ডা প্রমুখ। কিন্তু এইখানে একাকী আমি করব কি? স্থান দেখে মনে হলো কেউ নিতেও আসবে এইটা ধারণা করাও অনুচিত। আপিস থেকে গায়ের স্বাস্থ্যকেন্দ্রের ঠিকানাটা বলে দিয়েছে, আর আমার থাকার জায়গাটা শুনেছি নাকি আরও অনেকটা দূরে। কাজেই ভোর হওয়া অবধি অপেক্ষা না করা পর্যন্ত বাইরে পাও দিতে পারছি না। কিন্তু ভোর হতে এখন অনেক দেরি। কি করে এ সময় কাটাবো সেটাই চিন্তা। ইতিউতি রাস্তার ধারে কাছে কোনো যানবাহন আমার চোখে পড়ল না। অন্ধকারে দাঁড়িয়ে তারা ভরা আকাশের দিকে চেয়ে দেখলাম মেঘের প্রলেপ অল্প আছে। মাঝ আকাশে চাঁদ দেখা দিয়েছে। ওই ম্লান চাঁদের আলো পড়েই যতটুকু দেখা যাচ্ছিল অন্ধকারে চোখ সয়ে গিয়ে আমি এইদিক ওই দিক চেয়ে অনেকক্ষণ প্রতীক্ষার প্রহর গুনে শেষ পর্যন্ত অধৈর্য হয়ে উঠলাম। এই প্রথম এমন হয়েছে যে রাতের দিকে আমি নিজের নিরাপদ আশ্রয় ছেড়ে এমন ছন্ন ছাড়া স্থানে এসে পড়েছি। পিঠটাও ব্যথায় টন টন করে উঠল। কোনো মানে হয়? আর কোনো জায়গা পেল না, এইখানেই পাঠাতে হলো। সব থেকে আশ্চর্য মনে হলো এই ভেবে যে এইখানে নেটওয়ার্ক নেই। ফেসবুক খুলতেই চক্র ঘুরছে তো ঘুরছে। আর কি করি? হাতের উপর হাত গুটিয়ে তো আর বসে থাকা যায় না সবসময়। খিদের একটা ভাব তখন বৃদ্ধি পাচ্ছে। বলাই বাহুল্য, অন্ধকারে যখন চোখটা শুয়ে এলো তখন দেখলাম একজন একটা গাছের গুড়িতে ঠেস দিয়ে বিড়ি খাচ্ছে। দেখে কিছুটা আশ্বস্ত হলাম। মনে হলো স্থানীয় ব্যক্তি। যদি একে জিজ্ঞাসা করে নিজের কোয়ার্টারে যাওয়া যায় তাহলে সুবিধাই হবে। প্রয়োজনে কিছু টাকাই না হয় নিল। যেমন ভাবা তেমনি কাজ। আমি নিস্তব্ধতার মাঝে গট গট করে বুট জুতোর শব্দ তুলেই ওই দিকে রওনা হলাম। কাছে গিয়ে একটা ঠান্ডা হাওয়ার ঝাপটায় আমার সর্বাঙ্গ কেঁপে উঠল। এইখানেও যে বৃষ্টি হয়েছে এক পশলা একটু আগেই, সেইটা মাটির নিচে কাদা ঘোলা জলে অসাবধানতাবশত পা পড়তেই টের পেয়েছি। আর বাতাসেও আজ ভিজে স্যাঁতস্যাঁতে ভাব বিদ্যমান। আর টের পেয়েই পকেট থেকে টর্চটা বের করে ইতিউতি আলো ফেলেই ক্রমেই এগিয়ে চললাম। আমার থেকে হাত পাঁচেক দূরে বসে থাকা ব্যক্তিটি একটা ছেঁড়া কাপড় গায়ে জড়িয়ে উবু হয়ে বসেছিল। আমার টর্চের আলো তার উপর ফেলতেই দেখলাম
কাঁথার আড়ালে থাকা দুইটি চোখ ধপ করে জ্বলে উঠল। একেবারে লাল সেই চোখ। সে আমার পানে না চেয়ে ক্ষুব্ধ গলায় বলে উঠল, এই আলোটা বন্ধ করবি নাকি গলা কেটে নামিয়ে দেব? তক্ষুনি হাতটা ঈষৎ কেঁপে উঠল আর নিজে থেকেই আলোটা ধপ করে বন্ধ হয়ে গেল। আমি ওই শেষের কথাটা শুনে স্থানুর মতো দাঁড়িয়ে রইলাম। ব্যক্তিটি ঈষৎ নড়ে চড়ে বসলেন। আমার মুখে সম্পূর্ণ ভয়ের অভিব্যক্তি খেলে গেছে। কি জানি, অচেনা স্থান যদি সত্যিকারের ছিনতাই হয়ে যায়, এরা শুনেছি আগে হত্যা করে নিষ্ঠুরভাবে, তারপর নাকি মৃতদেহের শরীর থেকে প্রাপ্য কিছু সংগ্রহ করে। আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই অবশ্য, কিন্তু সেই কথা ওই ব্যক্তি কি আমার হত্যার আগে বুঝবে? আমার কাছে এখন মোটে 1000-2 বেশি নেই, ওইটুকুই সম্বল। বুঝলাম যে ভেবে চিনতে মেপে মেপে কথা বলতে হবে, পা হরকালেই সব শেষ। আমি তখন নিজের স্থানে দাঁড়িয়েই আমতে আমতে করে প্রশ্ন করলাম, ইয়ে বলছি মানে যে রাধাকান্তপুর যেতে চাই, কিভাবে যাব? ওইখানে আমি নতুন এসেছি। প্রথম দিকে কোনো উত্তরই এলো না। শুধু ওই গাছের গুড়িতে ঠেস দিয়ে থাকা ওই ব্যক্তি বিড়িটা একটা লম্বা টান দিয়ে ওইটা পাশের ঝোপে ফেলে দিলেন। তারপর ওই অন্ধকারে মনে হলো ওই ছেঁড়া কাপড়ের ভিতর থেকে আমার পানে পুনরায় জ্বলন্ত দৃষ্টি মিলে চাইলেন। আমি একটু ভয় পেলাম। আমি যে ভয় পেয়েছি সেইটা সে টের পেয়েই বিকৃত স্বরে হাসল। তার হাসির ধরনটার মধ্যে কেমন যেন একটা শয়তানি ভাব আছে। উঠে দাঁড়িয়ে আমাকে বললে, ওই পথ এইখান থেকে অনেক দূর। তুমি যেইখানটায় দাঁড়িয়ে আছো সেইটা হচ্ছে রেল চত্বর। এইখানে রেলের কর্মীরাও আসে না, সকালের দিকে আসেন। ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট চৌকুবি ঘরখানি, ওইখানেই থাকেন বাবুরা। আর সন্ধ্যের অন্ধকার নামার আগেই নিজের জিনিসপত্র নিয়ে পগার পার। তাই তোমাকে দেখে অবাক হচ্ছি। আর আসার সময় পেলে না, শেষ পর্যন্ত এত রাতেই আসতে হলো। তা কোত্থেকে আসা হচ্ছে শুনি? ইচ্ছে করে কি দেরি করেছি? এইখানে পৌঁছে যাওয়ার কথা তো ছিল সেই বিকেল 5টার দিকেই, কিন্তু পথে একটা ঝড়ের ফলে একটা গাছ দুমড়ে পড়ে রইল পথে। তাই তো সৃষ্টি করলো বিড়ম্বনার। তাই 5 ঘন্টা দেরি হয়েছে। আমি আসছি ওই কলকাতা থেকে। আপনি গেছেন কখনো? সে এক গোলক দাদা, আসুন আমার সঙ্গে, আমি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। চলুন, ভয় নেই। এই রতন যখন আপনার সঙ্গে আছে, তখন ভয়ের লেশ মাত্র আপনার ধারে ঘেঁষবে না। নিশ্চিন্তভাবে চলুন দেখি। ওই দিক দিয়ে আসুন। হ্যাঁ, এত রাতে কি করে যাব অন্ধকারের ভিতর দিয়ে? তার চাইতে কালকে দিনের আলোতে গেলেই হতো না? আমি পৌঁছে দিচ্ছি বললাম তো। আপনি শুধু চলুন, আর বেশি কিছু করতে হবে না। এই গায়ের প্রতিটি পথ আমার হাতের তালুর মতো চেনা। পৌঁছে যাব খুব শীঘ্রই। এরপর আর কোনো কথা চলে না। আমি ওনার কথায় রাজি হয়ে গেলাম। ধীরে সুস্থে অন্ধকারে গর্ত উপেক্ষা করে আমি ওই ব্যক্তির নির্দেশ মতো ওনার সাথে গিয়ে পৌঁছলাম। সারা দিনের ক্লান্তিতে আমার তখন অবসন্ন লাগছে, কিন্তু মুখে কিছু না বলেই এগিয়ে যেতে লাগলাম। মৃদুমন্দ বাতাসের ঝাপটায় গাছের পাতাগুলো নড়ে চড়ে উঠছে। আমার সাথে টর্চ ছিল, কিন্তু ওই ব্যক্তি অনেকক্ষণ আগেই আমাকে বলে দিয়েছিল যে আলো টালো না জ্বালতে। ক্রমেই পথের পর পথ এগিয়ে যাচ্ছি। একটা সময় রেল চত্বর ক্রমেই মিলিয়ে এলো। আমরা উভয় এক পথেই অনেকটা তফাৎ বজায় রেখে এগিয়ে গেলাম। লোকটা এখন আমার ধরা ছোঁয়ার বাইরে। আধার হলেও সুবিধা এই যে আমার পক্ষে তাকে দেখা অনেকখানি সহজ হচ্ছে, কারণ টানা বৃষ্টির পর মেঘ কেটে গিয়ে মাঝ আকাশে গোল চাঁদের মতোই উজ্জ্বল শুভ্র বর্ণের চাঁদ উঠেছে। বেশ সুন্দর লাগছিল গ্রাম্য রাতের শোভা। ইতি উতি ছন্নছাড়া ভাবে ছড়িয়ে আছে কয়েকটা খড়ের ডাই। চাষের জমি জমা দেখে মনে হলো যে সদ্য ধান যেন কাটা হয়েছে। আর সেই সাথেই অনেকগুলো কাকতারুয়া মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে হাত পা ছড়িয়ে। আমি যখন একেবারেই আর নাগাল পাচ্ছিলাম না ওই ভদ্রলোকের, তখন হেঁকে বসলাম।
বলি ও মশাই, একাই যদি যাওয়ার ইচ্ছে ছিল তবে আমাকে পথ দেখাবেন বলে আপনার সাথে এতখানি নিয়ে এলেন কেন শুনি? আমার যেই পথঘাট অচেনা, শুনছেন? আমি এই বলে কাঁধা ভেঙেই ওনার পথ ধরলাম আর ওনার দিকে দৌড়ে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু ওইভাবে দৌড়ে যাওয়াটা আমার খুব ভুল হয়েছে, যার ফলে সেই সময় ঘটল বিপদ। পায়ের মধ্যে কি যেন একটা জড়িয়ে গিয়ে আমি দড়াম করে পড়ে গেলাম। আমার পড়ে যাওয়ার শব্দ শুনে ওই ব্যক্তি মৃদু হাসতে লাগলেন। আমার মাথা ভারী গরম হয়ে গেল, যেমন অনেকটাই ভিজে গেছে। হাতের টর্চখানি আমি কই যে পড়ে গিয়ে ফসকে ফেলে দিলাম অজান্তে, খেয়াল করতে পারছিলাম না কিছুতেই। যাই হোক, অনেক কষ্টে উঠে বসে শেষ পর্যন্ত খেই হারিয়ে যখন পথ চলতে শুরু করেছি, তখন হঠাৎ দেখি কোথা থেকে ওই ব্যক্তিটি আমার সামনে এসে দাঁড়িয়েছে। চাঁদের আলোয় দেখি যে সে আমার পানেই চেয়ে রয়েছে, আর ঠোঁটের কোণে খেলে গেছে একটা রহস্যময়ী হাসি। ওই হাসির বহর দেখে আমার কেমন যেন অনুভূতি হলো, অবশ্য সেইটা ভয়ের। আমি তাকে বললাম, কি আপনি আমাকে ছেড়ে কই যাচ্ছিলেন? কই আর কত দূর যেতে হবে? এই যে দেখছি রাত কাবার হয়ে যাবে। সারাদিন কি পথ চলবো, নাকি একটু বিশ্রামের সুযোগ ঘটবে? কথাগুলো বললাম বটে, কিন্তু যেই দিকেই চোখ যায় সেই দিকেই দেখি শুধু বন বাদারে পূর্ণ অঞ্চল। ওই ব্যক্তি আমাকে বলল, আর কিছুক্ষণের অপেক্ষা, সামনেই একটা আস্তানা আছে, ওইখানেই থাকুন না আজকের রাতটা। তারপর কালকে রাতের দিকে আমি আপনাকে নিয়ে যাচ্ছি গ্রামের ভেতর। কেন রাতের দিকে কেন? সকালে গেলেই তো হয়, নয় কি? ওই ব্যক্তি কোনো উত্তর দিল না, বরং পুনরায় রহস্যময়ী হাসি হেসে সে আমার সামনে সামনে চলতে লাগলো। আর ওই চলার পথই আমি অনুসরণ করতে লাগলাম। একটা জিনিস সত্যি লক্ষ্য করছিলাম যে ওই ব্যক্তির আচরণ সুবিধাজনক নয়। এমন হয় না যে কিছু প্রকারের মানুষ থাকে যারা মনে মনে কুটিল অভিসন্ধি পোষণ করে, কিন্তু বাইরে ভালো মানুষ সেজে থাকে। বাইরে থেকে তার স্বরূপ কিছুই আগাম অনুমান করা যায় না। আমারও ওরকমই মনে হতে লাগলো। যাই হোক, নিজেকে অনেকখানি সতর্ক করে ওনার সাথে এগিয়ে যেতে লাগলাম। একটা কথা আমার চলতে চলতে মনে হলো, ওনার কোনো ছায়া কিন্তু পড়েনি। আর এর উপর সুবিস্তৃত পথ অনেক দূর অবধি চলে গেছে, আর ওই পথ আমাদের দৃষ্টিসীমার বাইরে চলে গেছে। ওই পথ দিয়ে নির্জন রাতে যেভাবে আমি কষ্ট করে এগিয়ে যাচ্ছি, সেইটা না বললেই নয়। আমি প্রমাদ গুনলাম, এমন জানলে আমি কখনোই এখানে আসি। সব থেকে বড় ভুলটাই হয়েছে যে আমার এই ব্যক্তির সঙ্গে আসা। ঠিকঠাকভাবে যেমন যাওয়া যাচ্ছে না, তেমন অন্ধকারে কিছুই ঠাউর অবধি করা যাচ্ছে না। ক্রমেই অধৈর্য হয়ে উঠলাম, আর তখনই এমন একটা জিনিস দেখলাম যেটা আমার মনে ভয়ের সৃষ্টি অনায়াসেই করল। প্রতি পদক্ষেপে মনে হতে লাগলো যে কখন এই ব্যক্তির হাত থেকে নিষ্কৃতি পাব। এই সরুয়াল পথ, তারপর আবার পাশেই ছিল একটা ছোট্ট জলাশয়। ওই জলাশয়ের উপর চাঁদের আলো পড়েছে বটে, সেই বিষয়ে যেমন কোনো সন্দেহ নেই, তেমনি আরেকটা ব্যাপার, জলের উপর কেবল আমারই প্রতিবিম্ব পড়েছে, ওনার পড়েনি। আমি দেখলাম কিন্তু কিছুই বললাম না, চুপচাপ চলতে লাগলাম। দূরে কোথাও যেন প্রহরে প্রহরে করুণ স্বরে শিয়ালের ডাক শুনতে পাচ্ছি। ওই ডাকেই আমার গাঁটা কেঁপে কেঁপে উঠছে। একটু দূরেই দেখি একটা খড়ের ছাপ্পড় দেওয়া মাটির বাড়ি। ওই বাড়িতে টিম টিম করে হলুদ আলো জ্বলছিল, কিন্তু পরক্ষণেই আবার দেখে নিভে গেল। শনশন করে মৃদুমন্দ গতিতে বইছিল হাওয়া, আর সেই সঙ্গেই ডাকছিল কেয়া পাতার ঝোপ থেকে ঝিঝি পোকা। পারিপার্শ্বিক পরিবেশ যে এমন হবে কল্পনাও করিনি। এতক্ষণ হাঁটছি, অথচ একটা অবধি প্রাণীর সারা শব্দ নেই। এইগুলো তো গল্প উপন্যাসের পাতায় পড়েছি, কিন্তু বাস্তবে নিজের সঙ্গে যখন গল্পের পাতার মতোই ব্যাপারটা হচ্ছে, তখন কিন্তু সত্যিই খুব খারাপ লাগছে। আর ঘন্টা দুই অবধি চলতে চলতে দেখি দূরে একখানা বাড়ি। বাড়িটা অবশ্যই পুরাতন, কিন্তু অন্ধকারে দৈত্যের মতোই যেন দাঁড়িয়ে আছে। ইট কাঠ ইত্যাদি কবে খসে পড়েছে। বাড়িটা বাঁশের একেবারে অনুপযোগী,
কিন্তু আজকের রাতের জন্য যদি থাকি কোনো ক্রমে, তবে দিনের আলো ফুটলেই দিব্যি ডেরার দিকে যাওয়া যাবে। যাই হোক, ওই ব্যক্তি আমাকে বলল, ওই হচ্ছে আমার এখনকার মতো আপনার আস্তানা। ওই ডেরায় থাকুন, রাতটা কাটুক আগে, তারপরেই আপনি না হয় কালকের দিকে গ্রামের দিকে রওনা হবে। আমি তন্ময় হয়ে শুধু দেখে যাচ্ছিলাম ওই বাড়িটা। আমার পাশ থেকে কখন যে ওই ব্যক্তি সরে গেছে খেয়াল নেই। কবজি উল্টে দেখি কখন যেন 11টা বেজে গেছে। শ্রান্ত দেহে বাইরে থাকাটা আর উচিত নয় ভেবে আমি ভিতরে প্রবেশ করলাম। প্রবেশের মুখেই দেখি এই যে একটা হানা বাড়ি। কতদিন যে এখানে মানুষের বাস নেই সেইটা অনুমানেও জানা সম্ভব নয়। মেঝে পুরু ধুলোর আস্তরণে সমাচ্ছন্ন, আর নিরেট আলো আধারি বিদ্যমান। বাইরে পুনরায় বৃষ্টি শুরু হয়েছে শুনতে পেলাম। দরজা খোলাই ছিল। ওই দরজা ঠেলে যেই না ভিতরে প্রবেশের চেষ্টা করেছি, তখনই মনে হলো উপরে সিঁড়ি থেকে যেন কেউ একটা সরে গেল। আমি টর্চের আলো ফেলেই ভিতরে প্রবেশ করেছিলাম, আর আমার টর্চের প্রখর আলোয় একটা আবছায়া মূর্তি ধরা পড়েছিল। ইতিউতি আলো ফেলে এগোচ্ছি সিঁড়ি দিয়ে। ওপরে উঠতেই একটা খোলা দরজা। ওই দরজার ভিতরে একটাই তক্তপোষ, আর তার উপর একটা তস্য ছিন্ন বিছানা। ওই বিছানাটার ওপর গিয়ে একটু বসলাম। ব্যাগ থেকে বিস্কুট বের করে সেইটা খেয়েই জল খেয়ে আমি শুয়ে পড়লাম। বিপদ ঘটল মাঝরাতের দিকে। এই প্রকাণ্ড হানাবাড়ির কোথা থেকে যেন বেজে উঠল পেন্ডুলাম ঘড়ি। ওই ঘড়ির শব্দই শূন্য বাড়িটায় প্রতিধ্বনিত হতে লাগলো, আর আমি ধর্মর করে উঠে বসলাম। দেখলাম জানালা দরজা সব কিছু বন্ধ। বাতাসের লেশমাত্র নেই ঘরের মধ্যে। আমি কখন যেন ঘামে ভিজে গেছি, আর গলায় অনুভব করলাম একটা তরল। কি সেই তরল সেটা অনুভব করতে পারলাম না। বালিশের নিচে রাখা টর্চটা যেই না জেলে সিলিংয়ের দিকে আলোটা ফেলেছি, অমনি দেখি সিলিং আটকে একজন পৈশাচিক হাসি হেসে আমার কানে চেয়ে আছে। আর সব থেকে বড় কথা হলো গিয়ে তার দেহ থেকে রক্ত আমার ঘাড়ে পড়ছে। এও দেখলাম যে আমার জামার অনেকটাই রক্তস্নাত হয়ে গেছে। আমি চোখের সামনে এমন বিভীষিকা দেখে এক দৌড়ে বাইরে বেরোবার চেষ্টা করলাম বটে, কিন্তু কেউ যেন দরজা আগে থেকেই বাইরে থেকে দরাম করে বন্ধ করে দিল। আর আমার আশপাশ জুড়ে শুধুই অট্টহাসি প্রতিধ্বনিত হতে লাগলো। আমি জ্ঞান হারালাম। জ্ঞান যখন হলো তখন দেখি সকালের আলো ফুটেছে, কিন্তু তখনও ঘরের ভিতর আলোর প্রবেশ নেই। আমার গতরাতের সমস্ত কথাই মনে পড়ে গেল, আর ওইখান থেকে আমি পালিয়ে বেরিয়ে এলাম। তখন গতরাতের ভয় আমার চোখে মুখে জেগে আছে। আমি তখনই ওইখান থেকে ঠিকানা মতো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে উপস্থিত হলাম। শূন্য স্বাস্থ্যকেন্দ্রটা আগলে একজন কম্পাউন্ডার দাঁড়িয়ে আছে। আমি যেতেই সে বলল, আপনি কে? নিজের পরিচয় দিলাম, আর গতকাল রাতে নিজের সাথে হয়ে যাওয়ার সমস্ত বৃত্তান্ত জাহির করলাম। কিন্তু সব শুনেও ওই বৃদ্ধ ব্যক্তির মুখে কিন্তু কোনো অভিব্যক্তি ফুটল না। নিষ্প্রাণ একটা দেহ যেন আমার সামনে অতি কষ্ট করেই দাঁড়িয়ে আছে। এইভাবেই নিজের কাজ গুছিয়ে রাধাকান্তপুরের বাড়িটায় ছিলাম 7 দিন। কিন্তু 8 দিনের মাথায় সৃষ্টি হলো একটা ভয়ঙ্কর পরিস্থিতির। প্রায় মাঝরাতে কেউ যেন আমার দরজায় কড়া নাড়ে, আর আমি শুনতে পাই নারী পুরুষ নির্বিশেষে আর্তনাদের শব্দ। একদিন শুনলাম, ডাক্তার, ডাক্তার, আমাকে ওষুধ দাও, আমার ভয়ঙ্কর অসুখ। আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো সত্যিই কোনো গ্রামের মানুষ সাহায্যের জন্য ওষুধ চাইতে এসে থাকবে, কিন্তু বাইরে বেরিয়ে গিয়ে দেখি কই কেউ তো নেই। শূন্য খাঁ খাঁ চত্বর। বলাই বাহুল্য, তার পরিবর্তে দরজার প্রতিটি অংশে রক্তমাখা হাতের ছাপ সুস্পষ্ট। একদিন স্বাস্থ্যকেন্দ্র থেকে ফিরে আসতে বেশ সন্ধ্যা হয়ে গিয়েছিল। দেখি অন্ধকারে কেউ যেন আমার পথ অনুসরণ করছে। যেই আমি সেটা বুঝলাম, সেই মাত্রই আমি চমকে পিছন ফিরে দেখি যে জনা 3 লোক, যাদের কাগজের মতো দেহ, মুখ চোখ রক্তশূন্য,
হাতের ধারালো নখ বাগিয়ে আমাকে তাড়া করতে আসছে। ভাগ্যিস আমার কাছে তখন তল্পি তল্পা ছিল। ওইখান থেকে প্রায় অনেকটা দৌড়েই আমি একেবারে স্টেশনে। ওই অপদেবতার দূতরা আমাকে তাড়া করে আসছিল যে। এতটা বলেই রথিকান্ত চুপ করলেন। বাইরের বৃষ্টির দাপট আগের চেয়ে অনেকখানি বেড়েছে। ক্লাব ঘরের মধ্যে বিরাজ করছে শূন্যতা। আমি ওর মুখে চেয়ে বসে আছি। বলাই বাহুল্য, কারুর মুখে তেমন কথা জোগাচ্ছিল না। নীরেন একটু ইতস্তত করেই বলে উঠল, তারপর তারপর কি হলো? মানে তুমি ওদের হাত থেকে বেঁচে গেলে কি করে শুনি? ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে অনেকখানি সময় অতিবাহিত হয়ে গিয়েছিল, কিন্তু যখন দূর অবধি ট্রেনের হুইসেল শুনলাম তখন মনে মনে আশ্বস্ত হলাম যে এইবার হয়তো পরিত্রাণ পেতেও পারি। হলো ঠিক তাই। ট্রেন একেবারে যখন স্টেশনের কাছে চলে এসেছে তখনই শুনলাম অট্টহাসির শব্দ। ওরা চলে এসেছে আমার অনেক কাছেই। সকলের মুখেই একটা পৈশাচিক হাসি। আর এরা সকলেই যে মৃত তাতে আমার কোনো সন্দেহ নেই। আমি তখনই ট্রেনে উঠে যাওয়ায় ওরা কেউই আমাকে ধাওয়া করেও পেরে উঠল না। আমি পরিত্রাণ পেলাম। পরে অবশ্য শুনেছিলাম যে ওই গ্রামে রাধাকান্তপুরে একজন তান্ত্রিকের অভিশাপের ফলেই নাকি ওইখানকার মানুষগুলো ওলা ওঠায় মারা যায়। আর দাহ হয়নি বলেই ওইখানের মানুষরা জীবিত মানুষ দেখলেই তাদের আক্রমণ করে। আগে আমার আপিস থেকে অনেকেই তাদের হাতে মারা যায়। আমার কপাল ভালো, তাই ওইখান থেকে বেঁচে ফিরতে পেরেছি, নইলে আমারও একই দশা হতো। বাড়ি ফিরেই ওই চাকরি থেকে একটা কারণ দেখিয়ে এই ইস্তফা দিয়েছিলাম। তবে বরাত ভালো যে মাস 3 অপেক্ষার পর এই চাকরিটা জুটিয়ে ফেলি। শেষ হলো আমাদের আজকের নিবেদন লেখক অনিক চক্রবর্তীর কলমে গ্রাম বাংলার প্রেক্ষাপটে লিখিত ভৌতিক কাহিনী মৃত নগরীর আত্মারা। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং এই চ্যানেলের সমস্ত আপডেট পেতে সাবস্ক্রাইব বাটন টিপতে একদম ভুলবেন না। আপনাদের এই স্বল্প সহযোগিতা পেলে আমরা আমাদের কাজ আরও এগিয়ে নিয়ে যেতে পারবো এই আশা রাখি। ভালো মন্দ সবটা বিচার করেই কমেন্ট করবেন, কারণ আমাদের কাছে ওটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখা হবে আবার পরবর্তী গল্পে। ধন্যবাদ।